পুজো মানে আনন্দ, পুজো মানে দারুণ একটা উপভোগ করার দর্শনীয় তীর্থক্ষেত্র এই দুর্গাপুজো। পুজো মানে যার কথা মনে ওঠে সেটা হচ্ছে দুর্গাপুজো। অন্যান্য পুজোকে ছাপিয়ে বাঙালির হৃদয়ে, বাঙালির বুকে যে আসনটা পাতা আছে, যে পুজো বলতে যা বুঝি সেটা হচ্ছে পূজা, দুর্গা উৎসব। এই দুর্গা উৎসবে আমরা বাঙালিরা আবেগে মত্ত হই, আমরা বাঙালিরা প্রাণ খোলা আনন্দ নিয়ে ভেসে বেড়াই, আমরা বাঙালিরা বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঙালির 12 মাসের 13 পার্বণের উৎসবে আমরা মেতে উঠি। বৈশাখ থেকে শুরু করে চৈত্র পর্যন্ত প্রতিটি মাস বাঙালির উৎসবে প্রাণবন্ত মুখরতা দেখতে পাই। আকাশে বাতাসে শরতের এই আবহকালে আমরা এই উৎসবের মধ্য দিয়ে আমরা মিলিত হই, দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, যন্ত্রণা সমস্ত কিছু ভুলে গিয়ে। তবুও আমাদের পড়াশুনো করতে হয়, তবুও আনন্দের মধ্য দিয়ে দুঃখ বিষদ লুকিয়ে থাকে, যন্ত্রণা লুকিয়ে থাকে, সেগুলোকে ছেড়ে ফেলে দিয়ে যথাসম্ভব আমরা আনন্দে পা দুলাই, মনটাকে নাচিয়ে তুলি, রাঙিয়ে তুলি। আমরা আজকের ভিডিওতে দুর্গা উৎসবের প্রীতি শুভেচ্ছা কামনা করে এবং প্রীতি শুভেচ্ছা কামনা করছি আসন্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যেটা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে 2024-এ। সেই দিকে তাকিয়ে আনন্দের পাশাপাশি আমরা কিছু প্রশ্ন অবশ্যই রেডি করে যাব। আজকে আমি ক্লাস 10-এর অষ্টম অধ্যায়ের অর্থাৎ শেষ অধ্যায়ের 13খানা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। এই 13টা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 13টা প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই চোখ বুলিয়ে যাবে, কারণ এই 13টা প্রশ্নের মধ্যে আমরা দেখব বিভিন্ন প্রশ্ন সেটাররা বিভিন্ন জায়গায় তারা এই প্রশ্নগুলোকে রেখেছেন এবং আমাদের কাছেও মনে হচ্ছে এই 13টা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি কি প্রশ্ন দেখো, প্রথমে 7 নম্বর দিয়ে শুরু করেছি, তারপরে শেষ দিকে 1 দিয়ে শুরু করেছি। তো প্রথমে 7 নম্বর দিয়েই শুরু করি। কি লিখেছি 7 নম্বর প্রশ্নে? লিখেছি, কি পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিংহ ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন? উত্তরটা কি লিখব? ভারতের স্বাধীনতা লাভের পূর্বে কাশ্মীর ছিল একটি দেশীয় রাজ্য। আবার বলছি শোনো, ভারতের স্বাধীনতা লাভের পূর্বে 1947 সালে 15 আগস্টের আগে কাশ্মীর ছিল দেশীয় রাজ্য। 1947 সালের 22 অক্টোবর পাকিস্তানের মদতপুষ্ট হানাদার বাহিনী ও সেনাবাহিনী কাশ্মীরে প্রবেশ করে এবং ব্যাপকভাবে হত্যা, লুণ্ঠন, ধর্ষণ এইগুলো কিন্তু ওরা শুরু করতে থাকে এবং এর জন্যে কাশ্মীরের কিছু অংশ এর পাশাপাশি আমরা দেখব তারা দখল করে নেয়। এমত অবস্থায় কাশ্মীরের রাজা ছিলেন হরি সিংহ এবং তিনি সেই সময় ভারতের সাহায্য প্রার্থনা করে এবং ভারতবর্ষ 26 অক্টোবর 1947 সালে ভারতভক্তির দলিলে স্বাক্ষর করাতে রাজি হন হরি সিংহ। এইভাবে কাশ্মীরের রাজা হরি সিংহ ভারতভক্তির দলিলে স্বাক্ষর করে। তাহলে মূল বিষয় কি? মূল বিষয় হচ্ছে কাশ্মীরকে রক্ষা করতে হবে পাকিস্তানের হানাদার বাহিনী থেকে এবং তার জন্য কাশ্মীরের বেশিরভাগ জনসংখ্যা ছিল মুসলিম, কিন্তু রাজা ছিলেন হরি সিংহ। হরি সিংহ চাইছিলেন যে ভারতের সঙ্গে অন্তর্ভুক্তি করা হোক, কিন্তু কাশ্মীরের জনগণ যেহেতু বেশিরভাগ ছিল মুসলিম, তাদের কিছুটা অংশ আবার চাইছিল যে পাকিস্তানের সঙ্গে থাকবে। এই সুযোগটা কাজে লাগিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী ঢুকে পড়ে, হত্যা, লুণ্ঠন, নারী নির্যাতন করে এবং অবশেষে হরি সিং ভারতভুক্তির পক্ষে মতামত দেয় এবং ভারতের সাহায্যের প্রার্থনা করে। অবশেষে ভারতবর্ষের সাহায্য নিয়ে হরি সিং কাশ্মীরকে ভারতভুক্ত করেন। পরের প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন 1953 সালে কেন গঠিত হয়? দেখো, 1953 সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন সেই সময় ফজল আলী এবং তার নেতৃত্বে KM পানিক্কর এবং আমাদের আরেকজন ছিলেন, তার নাম হচ্ছে হৃদয়নাথ কুঞ্জুরু। এই হৃদয়নাথ কুঞ্জুরু, KM পানিক্কর এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ফজল আলী, এদের নেতৃত্বে একটা কমিটি গঠন হয়। 3 সদস্যের একটা কমিটির নাম অবশ্যই রাজ্য পুনর্গঠন কমিশন। ওই কমিটি এটা করা হয় এবং কারণ হিসাবে আমরা দেখছি যে কেন করা হলো, তাই তো উত্তরটার মধ্যে কেন করা হলো সেটা লিখতে হবে। কারণ হচ্ছে মাদ্রাজে বেশিরভাগ মানুষ তেলুগু ভাষাভাষী, মাদ্রাজে বেশিরভাগ মানুষ
তেলুগু ভাষাভাষী তারা পৃথক একটা রাজ্যের দাবি করে এবং সেই দাবিতে আমরা দেখব 58 দিন অনশন করবেন পত্তি রামালু, গান্ধীবাদী নেতা, অহিংসবাদী নেতা, এবং অবশেষে তিনি মারা যাবেন। এবং মারা যাওয়ার পর এই আন্দোলনটা আরও জোরদার হবে। অবশেষে তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকবেন জওহরলাল নেহরু, তিনি এটা মেনে নেবেন এবং আমরা দেখব 1953 সালে অন্ধ্রপ্রদেশ ভাষাভিত্তিক প্রথম রাজ্য হিসাবে স্থান পাবে এই ভারতের বুকে। তাহলে এই কারণের জন্য কেন্দ্র সরকার রাজ্য পুনর্গঠন কমিশন বা রাজ্য পুনর্গঠন আইন 1953 সালে ঘোষণা করে। দার কমিশন কেন গঠিত হয়? দার কমিশন কত সালে? 1948 সালে, স্বাধীনতার 1 বছর পর। কেন হয়েছিল? উত্তর হবে 1947 সালে ভারতের স্বাধীনতা লাভের পর বিভিন্ন ভারতীয় অঙ্গরাজ্য এবং ভারতে যোগ দেওয়া বিভিন্ন দেশ ও রাজ্যগুলির মধ্যে সীমানা জাতি না ভাষার ভিত্তিতে নির্ধারিত হবে, এটা নিয়ে একটা বিশাল বড় প্রশ্নচিহ্ন দেখা দেয়। এবং এটার কি হবে সেটা নিয়ে যখন বিতর্ক হয়, সেই বিতর্ক মীমাংসা করবার জন্য এই দার কমিশন 1948 সালে গঠিত হয়। তাহলে দার কমিশন কেন গঠিত হয়েছিল? আমাদের বলতে হবে যে 1948 সালে ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্যের সীমানা জাতির ভিত্তিতে না সেই সীমানাগুলো ভাষার ভিত্তিতে হবে, এই নিয়ে যখন দোলাচল দেখা যায়, প্রশ্নচিহ্ন দেখা যায়, সেই প্রশ্ন বা দোলাচলের বিতর্ককে মীমাংসা করবার জন্য এই কমিশন গঠন হয় 1948 সালে এস.কে. দারের নেতৃত্বে। তারপরে প্রশ্ন, সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় কেন? সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের লৌহ মানব কেন? কারণ হচ্ছে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, তোমরা জানো। এবং এই লোকের প্রচেষ্টার ফলে, এই ব্যক্তির অবদানের ফলে ভারতবর্ষ একটা সুন্দর একটা মানচিত্রে পরিণত হয়েছিল। কারণ ভারতবর্ষের এই সময় যে বিচ্ছিন্নতাবাদী মাথাচাড়া দিয়েছিল শক্তিগুলো, সাম্প্রদায়িক শক্তি, যার ফলে ভারতের অবস্থা টালমাটাল ছিল। ঠিক এই সময় তিনি কী করলেন? দেশ ও রাজ্যগুলোকে ভারতের ডোমিনিয়নের সাথে যুক্ত করার জন্য তিনি নৌবহর ব্যবহার করেন এবং লৌহের ন্যায় সামরিক বাহিনী ব্যবহার করেন এবং লৌহের ন্যায় তিনি কঠিন শক্ত দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেন এবং কূটনীতি ও সামরিক শক্তি এই দুটো প্রয়োগ করে তিনি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলি, যেই রাজ্যগুলি দোলাচলে ছিল ভারতবর্ষের সঙ্গে থাকবো কি থাকবো না, সেই রাজ্যগুলোকে কিন্তু তিনি ভারতবর্ষের সঙ্গে যুক্ত করেছিলেন। তিনি এর কাজে তাকে সাহায্য করেছিলেন স্বরাষ্ট্র সচিব ভিপি মেনন, এবং ভিপি মেনন ও বল্লভভাই প্যাটেলের সাহায্যে ভারতবর্ষের এই যে ভূখণ্ডের গুরুত্বপূর্ণ অংশ ছিনিয়ে নিয়ে ভারতবর্ষকে ঐক্য অখণ্ডতা মজবুত করার ক্ষেত্রে তাদের যে অবদান, এবং সেই অবদানের ক্ষেত্রে বল্লভভাই প্যাটেলের যে ব্যক্তিগত উদ্যোগ বা অবদান, সেই জন্য তাকে ভারতের লৌহ মানব বলা হয়। পরের প্রশ্ন, উদ্বাস্তু কাদের বলে বা বাস্তুহারা কাদের বলে বা রিফিউজি কাদের বলে বা শরণার্থী কাদের বলে? দেখো একই প্রশ্নটা কিন্তু 4টে আছে, উত্তর কিন্তু একই হবে। যাদের উদ্বাস্তু বলছি তাদেরকে রিফিউজি বলছি, তাদেরকেই বাস্তুহারা বলছি। কেন বলছি? এখানে আমরা বলবো যে বহু প্রজন্ম ধরে যেখানে বসবাস করলাম, 7 পুরুষের জন্মভিটা ছেড়ে দিয়ে শুধুমাত্র ভারতবর্ষ ধর্ম এবং ভাষার জাতির ভিত্তিতে যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ যে ভাগ হলো, সেই ভাগ হওয়ার সময় এই মানুষগুলো ছিন্ন মূল হয়ে পূর্ববঙ্গ থেকে যে মানুষগুলো ভারতবর্ষে আশ্রয় নিল, ধর্মীয় কারণে, রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে যে মানুষগুলো আশ্রয় নিল এবং কঠোর জীবনযাপন করতে শুরু করলো এবং নতুন বাসভূমি গড়ে তুলে তারা যে জীবনযাপন করলো, এই জীবনযাপন করার ক্ষেত্রে এই নতুন মানুষগুলোকে, এই ছিন্নমূল হয়ে আসা মানুষগুলোকে আমরা বলছি রিফিউজি, আমরা বলছি বাস্তুহারা, আমরা বলছি উদ্বাস্তু, আমরা বলছি শরণার্থী। মনে থাকবে? তাহলে এই কথাগুলো আমরা লিখে আসবো। নেক্সট হচ্ছে এইবারে আমরা লিখব আজাদ কাশ্মীর কি? আজাদ কাশ্মীর, আজাদ কাশ্মীর কাকে বলে? আমরা বলবো মহারাজা হরি সিং কাশ্মীরকে একটি স্বাধীন ও স্বতন্ত্র, কাকে? কাশ্মীরকে একটি স্বাধীন ও স্বতন্ত্র রাজ্যরূপে ধরে রাখতে চাইলেও পাক মদতপুষ্ট হানাদার বাহিনী কাশ্মীরে ঢুকে ব্যাপক গণধর্ষণ,
ব্যাপক লুণ্ঠন, ব্যাপক অগ্নিসংযোগ, সেখানকার মানুষের জীবনহানি, সম্পদহানি করতে থাকে। কাশ্মীরের রাজার সামরিক সাহায্যের প্রয়োজন হয় এবং তার জন্য তিনি ভারত সরকারের কাছে আবেদন করবেন। ভারত সরকার তার আবেদনে সাড়া দেবে এবং সাড়া দিয়ে ভারত সরকার সাহায্য করবেন এবং সেইখানে সামরিক সাহায্যে আমরা দেখব 3 ভাগের 2 ভাগ অংশ কাশ্মীরের ভারতবর্ষের হস্তগত হবে। এই যে অংশটা হস্তগত হলো এবং 3-এর 2 অংশ এবং যে অংশটা হস্তগত হলো না, যেটা থেকে গেল কাশ্মীরের অধিকৃত জায়গাটা, সেই জায়গাটাকে আমরা বলছি আজাদ কাশ্মীর। তাহলে আবারও কি মূল জিনিসটা কি? মূল জিনিসটা হচ্ছে যে যখন পাকিস্তানি হানাদার বাহিনী কাশ্মীরকে আক্রমণ করলো, তখন কাশ্মীরের মহারাজা হরি সিংহ ভারতবর্ষের সাহায্য প্রার্থনা করলে ভারতবর্ষ সামরিক সাহায্য দিয়ে কাশ্মীরের 3-এর 2 অংশ, 3 ভাগের 2 ভাগ ভারতের হস্তগত হয়। বাকি যে অংশটা হস্তগত হলো না, সেটি পাকিস্তান অধিকৃত কাশ্মীর নামেই পরিচিতি লাভ করলো। আজও সেই অংশটা কিন্তু আছে এবং এটা নিয়েই সমস্যা, তোমরা জানো। পরের প্রশ্ন, রাজাকার কাদের বলা হয়? রাজাকার, দেখো একটা বিখ্যাত শব্দ রাজাকার, এবং রাজাকার বলে বাংলাদেশে যারা বয়স্ক মানুষ আছে তারা বললে বোঝে যে রাজাকার কারা, এদের চরিত্র কেমন এবং এরা কতটা নৃশংস প্রাণী, নৃশংস জীব সেই সময় অত্যাচার করেছিল, সেটা কিন্তু আমরা হাড়ে হাড়ে টের পাই। ঠিক সেম রাজাকার বাহিনী গঠন হয়েছিল হায়দ্রাবাদের শাসকের ইন্ধনে। আমরা কি বলবো? রাজাকার বাহিনী হলো স্বাধীন দেশরাজ্য হায়দ্রাবাদের এক উগ্র সাম্প্রদায়িক দল বা জনবাহিনী। এই দলটা গঠন করেছিলেন সেই সময় হায়দ্রাবাদের শাসক কাসিম রেজভি। এই বাহিনী গড়ে তোলেন। উদ্দেশ্য হায়দ্রাবাদের জনগণের মধ্যে ভীত সন্ত্রস্ত বা ভীত প্রদর্শন করে তাদেরকে হায়দ্রাবাদের শাসকের অধীনেই রাখা, অর্থাৎ হায়দ্রাবাদ যাতে পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্ত থাকে তার জন্য সব রকম চেষ্টা ওই জনগণের ওপরেই চাপিয়ে দেওয়া হয়েছিল। এই রাজাকার বাহিনী ছিলেন তার প্রধান নেতা। কিন্তু আমরা কি দেখলাম আমরা যে মানুষের ভালোবাসা, মানুষের বিশ্বাস ছিল ভারতবর্ষের সঙ্গে যুক্ত থাকার। তখন সেই জনগণ রুখে দাঁড়ায় এবং পরবর্তীকালে সেখানে আমরা কি দেখলাম? হায়দ্রাবাদ ভারতবর্ষের সঙ্গে যুক্ত হলো। এরপরে আসি আমাদের 1 নম্বর প্রশ্ন, 1947 খ্রিস্টাব্দে স্বাধীনতার প্রাককালে দেশীয় রাজ্যগুলির অবস্থা কেমন ছিল? 1947 অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে 15ই আগস্ট, পাকিস্তান স্বাধীন হয়েছে 14ই আগস্ট। স্বাধীনতার প্রাককালে ভারতীয় ভূখণ্ডের প্রায় 48% আমরা দেখব যে স্বায়ত্ত শাসিত রাজ্যের অস্তিত্ব ছিল। ইংরেজদের প্রত্যক্ষ শাসনের বাইরে দেশীয় রাজারাই এগুলো শাসন করত। কোন অংশগুলো? এই 48% স্বায়ত্তশাসিত রাজ্যে। এবং এখানে আমরা দেখব যে ছোট বড় মিলিয়ে প্রায় 601টি রাজ্য থাকবে এবং যে সেইখানকার এই দেশীয় রাজ্যগুলোর জনগণ থাকবে প্রায় 9 কোটি। এইটুকু আমরা লিখব এই প্রশ্নে। জুনাগড় কিভাবে ভারতভুক্ত হয়? জুনাগড় রাজ্য তোমরা জানো যে এটাও একটা দেশীয় রাজ্য ছিল। জুনাগড় কোথায়? সৌরাষ্ট্রের উপকূলের একটি হিন্দু রাজ্য। আর এর শাসক ছিল 3য় মোহাম্মদ। তোমরা জানো 3য় মোহাম্মদ যিনি মোবারক, যিনি হচ্ছে মুসলিম ছিলেন। তাহলে এখানকার রাজ্যটা হিন্দু রাজ্য কিন্তু শাসক হচ্ছে মুসলিম। 3য় মোহাম্মদ মোবারক খঞ্জি তিনি পাকিস্তানের সঙ্গে তার রাজ্যকে যুক্ত করতে চাইছিলেন। ঠিক সেই সময় প্রজারা গণ আন্দোলন শুরু করে এবং নবাব বাধ্য হয়ে পাকিস্তানে আশ্রয় নেয় এবং সর্দার, এখানেও সেই সর্দার বল্লভভাই প্যাটেল ভারতীয় সেনা জুনাগড়ে পৌঁছে দেন এবং 1948 সালে আমরা দেখব 20শে ফেব্রুয়ারি 1948 সালে সেখানে গণভোট হবে এবং জনগণ ভারতের সঙ্গেই থাকার ইচ্ছা প্রকাশ করবে এবং পরবর্তীকালে জুনাগড় ভারতভুক্ত হয়ে যাবে। এই হচ্ছে জুনাগড়ে ভারতভুক্ত হওয়ার কাহিনী। এবার হচ্ছে পুনর্বাসন যুগ। স্বাধীনতার পরের 5 বছর পুনর্বাসন যুগ। কে বলেছেন? জওহরলাল নেহরু। কি বলবো আমরা উত্তরটা বলবো যে 1947 সালে আমরা দেখব যে 1947 থেকে 5 বছর 1947 থেকে 1952
এই 5 বছরকে পুনর্বাসন যুগ বলা হয়, কারণ সেই সময় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দেশভাগের পর এই 5 বছর তিনি পুনর্বাসনের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, তাদেরকে স্থায়ী বসবাস দেওয়ার জন্য, তাদেরকে জমি দেওয়ার জন্য, এবং এর জন্য তিনি যে পরিশ্রমটা করেছেন বা যে কর্মসূচি গ্রহণ করেছিলেন, সেই জন্য তিনি এটাকেই বলেছেন পুনর্বাসনের যুগ। তাহলে সময়কাল কত? 1947 থেকে 1952। কে করেছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। পুনর্বাসন যুগ অর্থাৎ যারা উদ্বাস্তু হয়ে এলো, যারা রিফিউজি এলো, যারা বাস্তুহারা এলো, তাদেরকে তিনি চেয়েছিলেন পুনর্বাসন দিতে। পত্তি শ্রীরামালুকে গান্ধীবাদী নেতা, দেখবে তোমরা, গান্ধীবাদী নেতা 58 দিন অনশন করেছিলেন ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের জন্য। তাহলে পত্তি শ্রীরামালু আমরা লিখব যে অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় গান্ধীবাদী নেতা, কারণ গান্ধীজির মতো তিনিও ছিলেন অহিংস নীতিতে বিশ্বাসী। তিনি শত্রুকে পরাস্ত করতে চেয়েছিলেন যুদ্ধ দিয়ে নয়, অস্ত্র দিয়ে নয়, সত্যগ্রহের আদর্শের দ্বারা। তিনি কি করলেন? তেলুগু ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি জানিয়ে 1952 সালে তিনি মারা গেলেন 19 অক্টোবর, এবং 58 দিন পর তিনি মারা গেলেন, অর্থাৎ 15ই ডিসেম্বর তিনি মারা যান। শুরু করেন 19 অক্টোবর, মারা যান তিনি 15ই ডিসেম্বর মারা গেলেন, এবং মারা যাওয়ার পর এই তার কথা মতো আমরা দেখব পরবর্তীকালে ভাষাভিত্তিক রাজ্য গঠন হবে, এবং অন্ধ্রপ্রদেশ প্রথমেই ভাষাভিত্তিক রাজ্য গঠন হবে 1953 সালে। নেক্সট প্রশ্ন, ভারতভুক্তি দলিল কি? ভারতভুক্তি দলিল 1947 সাল ভারত বিভাজনের পর বিভিন্ন দেশীয় রাজ্য ভারত সরকারের একটি চুক্তিপত্রে স্বাক্ষরের মাধ্যমে ভারতে অন্তর্ভুক্ত হয়। এই চুক্তিপত্রে দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তির দলিল নামে পরিচিত। কাশ্মীরে মহারাজা হরি সিং 1947 সালে 26 অক্টোবর এই দলিলে স্বাক্ষর করে কাশ্মীরকে অন্তর্ভুক্ত করেছিলেন বা ভারতভুক্ত করেছিলেন। তাহলে এই হচ্ছে ভারতভুক্তির দলিল। কারা করেছিল? দেশীয় রাজ্যগুলো যে দলিলে সই করে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল সেটাকে বলা হয় ভারতভুক্তি দলিল। নেহরু লিয়াকত চুক্তি কত সালে হয়? নেহরু লিয়াকত চুক্তি হয় 1950 সালে। কেন হয়েছিল? এক, দেশ ভাগের ফলে আমরা দেখলাম মুসলিম অধ্যুষিত পাকিস্তান রাষ্ট্রের অমুসলমানরা যারা তারা ভারতে শরণার্থী হয়ে এলো, এবং সেটা পূর্ব পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গ থেকে বহু মুসলমান পাকিস্তানে আশ্রয় নিল। উদ্বাস্তু সমস্যা ভয়ঙ্কর আকার ধারণ করলো। এই জন্যে তাদের সমস্যার সমাধান করবার জন্য, আর দুই, সীমান্তবর্তী যে দুই রাজ্য ও সন্নিহিত অঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গা, লুণ্ঠন, হত্যা, অগ্নিসংযোগ, সম্পদহানি এই যে পরিণত হয়েছিল, সেইটার সমস্যার সমাধান করবার জন্য আমরা দেখলাম 1950 সালে 17 এপ্রিল ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলীর মধ্যে এই চুক্তি হয়, যে চুক্তির নাম নেহরু লিয়াকত চুক্তি। তাহলে এই ছিল আমাদের সব থেকে ইম্পর্ট্যান্ট 13টা প্রশ্ন। এই 13টা প্রশ্ন অবশ্যই তোমরা দেখে যাবে, এবং আশা করি এই 13টা প্রশ্ন তোমাদেরকে খুব ভীষণ পরিমাণে উপকারে বা পরীক্ষার খাতায় তোমাদেরকে সহায়তা করবে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবে, এবং তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে। সবাইকে শারদীয়ার আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। দেখতে থাকো সাঁঝবাতি চ্যানেল, পরের ভিডিও কি আসতে চলেছে।